চ্যাপ্টার ১৫৮ প্রস্তুতি থাকলে বিপদ এড়ানো যায়। মিস জাস্টিসের এই ব্যাপারটা সত্যি হিংসা করার মতো। সে সবসময় কি করে যে এত হাসিখুশি থাকে। আমারও যদি এমন হতে পারতাম। তার প্রাণবন্ত শুভেচ্ছা শুনে ক্লাইন দীর্ঘশ্বাস না ফেলে পারল না। তারপরেই তার মনে পড়ল মিস জাস্টিস কি অবলীলায় ১,০০০ পাউন্ড বের করে দিয়েছিল, আর সাথে সাথেই সে বুঝল মিস জাস্টিসের মতো অমন হাসিখুশি থাকাটা তার জন্য বেশ কঠিনই হবে। দ্য সান, ডেরিক বার্গ এমন একজন তরুণ যে তার সুনামের ব্যাপারে খুব যত্নশীল। সে সাথে সাথেই উত্তর দিল, আমি টেলিপ্যাথিস্ট ফর্মুলাটা পেয়ে গেছি। গত ১ সপ্তাহ ধরে সে তার বাবা মায়ের রেখে যাওয়া উত্তরাধিকার গোছাচ্ছিল। সম্পত্তি, আসবাবপত্র আর কিছু আবেগের জিনিস ছাড়া বাকি দামি জিনিসগুলো সে সিটি অফ সিলভারের কালোবাজারে বিক্রি করে দিয়েছে। সেই টাকা দিয়ে সে টেলিপ্যাথিস্ট ফর্মুলা আর বার্ড পোষণের উপাদান কিনেছে। এখন তার খাবারও আসছে রেশন থেকে। তবে সে বিশ্বাস করত এই অবস্থা বেশি দিন থাকবে না। যখন সে যুদ্ধের পরীক্ষা পাশ করবে তখন সে শহরের বাইরের অন্ধকারের প্রাণীদের পরিষ্কার করার দলে যোগ দেবে আর ভালো বেতনও পাবে। যখন আমি আরও শক্তিশালী হব, আমি এলিট স্কোয়াডের সদস্য হওয়ার জন্য আবেদন করব, অন্ধকারের গভীরে অভিযান চালাব আর এই অভিশাপ থেকে মুক্তির উপায় খুঁজে বের করব। ডেরিক আশার সাথে কুয়াশায় ঢাকাদো ফুলের দিকে তাকিয়ে ভাবল। তার মনে পড়ল গতবার মিস জাস্টিস মিস্টার ফুলের কাছে অনুরোধ করার পরেই কিভাবে যেন শূন্য থেকে রোজেল গুস্তাভের ডায়েরির একটা পাতা বের করে এনেছিল। যদিও ডেরিক ঠিক বুঝতে পারেনি কি ঘটেছিল, কিন্তু তার মনে হল মিস্টার ফুলের দিকে তাকিয়ে থাকাই ভালো হবে। প্রথমে তোমার মাথায় ফর্মুলাটা মনে করো, তারপর তোমার পাশের কলমটা ধরো আর তোমার চিন্তাগুলোকে প্রকাশ করার তীব্র ইচ্ছা দিয়ে ওটাকে পূর্ণ করো। ক্লাইন তার উঁচু চেয়ারে হেলান দিয়ে সচলটভাবে বলল, যেহেতু দ্য সান সিটি অফ সিলভার থেকে এসেছে, যেটা হয়তো ঈশ্বরের পরিত্যক্ত ভূমি, তাই তার সামনে যে কলমটা তৈরি হল সেটা কোনো ঝর্ণা কলম ছিল না, বরং একটা পালকের কলম ছিল। অবশ্যই কালি তখনও ছিল না। ডেরিক দ্য ফুলের কথা নিয়ে সন্দেহ করার সাহস করল না, তাই সে সাথে সাথেই তার হাতের কাছে হঠাৎ নাথি পড়া পালকের কলমটা ধরল। সে দ্য ফুলের নির্দেশনায় অনুসরণ করল, আর যেমনটা আশা করা গিয়েছিল সে দেখল কয়েক সেকেন্ডের মধ্যেই তার সামনের বাদামি ছাগলের চামড়ার পার্চমেন্টে টেলিপ্যাথিস্ট পোষণের ফর্মুলাটা ফুটে উঠেছে। 2 বার ভালো করে দেখার পর ডেরিক চুপচাপ প্রতিশ্রুত জিনিসটা মিস জাস্টিসের দিকে ঠেলে দিল। অড্রে আনন্দে আত্মহারা হয়ে গেল আর অধীর আগ্রহে, কিন্তু খুব মার্জিতভাবে পার্চমেন্টটা নিল। সে পাতাটার দিকে একবার তাকাল, আর ক্লাইনের অনুবাদ করা শব্দগুলো তার চোখে পড়ল। প্রধান উপাদান, ফ্যান্টম নেথারড্রেকের সম্পূর্ণ পিটুইটারি গ্রন্থি, 10 মিলিলিটার হাফ স্পেক্টার র্যাবিটের স্পাইনাল ফ্লুইড। সহায়ক উপাদান, এমন সব প্রধান উপাদান যার নাম আমি কোনোদিন শুনিনি। আমি আসলেই যথেষ্ট জানি না। অড্রে, যে কিনা ফোর্স আর শিওর কাছ থেকে বিভিন্ন ধরনের বিয়েন্ডার উপাদান আর তাদের নাম জানার চেষ্টা করছিল, সে চিন্তায় পড়ে গেল। এই সব মুহূর্তে একজন স্পেকটেটরের কেমন আচরণ করা উচিত তা সে পুরোপুরি ভুলে যেত। হঠাৎ অড্রে একটা হালকা টোকা দেওয়ার শব্দ শুনল। সে অবচেতনভাবেই লম্বা ব্রোঞ্জের টেবিলের সম্মানীয় আসনের দিকে তাকাল। সে অবাক হয়ে দেখল মিস্টার ফুল তার ডান তর্জনী দিয়ে টেবিলের প্রান্তে টোকা দিচ্ছেন আর মাথা নেড়ে তাকে ইশারা করছেন। কি হচ্ছে? অড্রে দ্বিধায় পড়ে গেল, তার চোখে শূন্য দৃষ্টি। যখন সে কিছু জিজ্ঞেস করতে যাবে ঠিক তখনই তার চোখের কোণায় টেলিপ্যাথিস্ট ফর্মুলাতে কিছু পরিবর্তন দেখতে পেল। কিছু উপাদানের পাশে মন্তব্য লেখা ছিল। প্রধান উপাদান, ফ্যান্টম নেথারড্রেকের সম্পূর্ণ পিটুইটারি গ্রন্থি, রংধনু স্যালামেন্ডার নামেও পরিচিত। 10 মিলিলিটার হাফ স্পেক্টার র্যাবিট, ফার্স্টম্যান র্যাবিট নামেও পরিচিত, স্পাইনাল ফ্লুইড। সহায়ক উপাদান, এগুলো তো আমি সবই চিনি। অড্রে প্রথমে হতবাক হয়ে গেল, তারপর তার হৃদয়ের গভীর থেকে তীব্র আনন্দের একটা ঢেউ উঠে এল। ধন্যবাদ মিস্টার ফুল, আপনি সত্যিই অনেক জ্ঞানী। সে সম্মানীয় আসনের দিকে তাকিয়ে ধন্যবাদ জানাল আর আন্তরিকভাবে তার প্রশংসা করল। দ্য হ্যাংডম্যান আলজার বুঝতে পারল না কি হয়েছে, কিন্তু জাস্টিসের বলা কথাটার প্রতি সে চরম অবজ্ঞা বোধ করল। ঈশ্বরের মতো একজন ব্যক্তিত্বকে তুমি জ্ঞানী শব্দটা দিয়ে কিভাবে বর্ণনা করতে পারো? তার অস্তিত্বই তো একটা নির্দিষ্ট মাত্রায় জ্ঞানের সমতুল্য। ক্লাইন কোনোরকম দ্বিধা ছাড়াই মিস জাস্টিসের প্রশংসা গ্রহণ করল, কারণ এটা এমন কিছু ছিল না যা সে শুধু মনোবিজ্ঞান অ্যালকেমিস্টদের টেলিপ্যাথিস্ট ফর্মুলা লিশিয়াক্রমে পেয়ে যাওয়ার কারণে করতে পেরেছে। দ্য শানকে টারোট ক্লাবে আনার পর থেকেই সে সিটি অফ সিলভার থেকে আসার কারণে দ্য শানের বিশেষ পরিস্থিতি বিবেচনা করে এই ধরনের সমস্যার বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করছিল। সে ক্রমাগত প্রাচীন পরিভাষা নিয়ে পড়াশোনা করছিল। তাই ডেক্সটার গুডেরিয়ান যদি সময়মতো ফর্মুলাটা নাও পেত, তাহলেও সে সহজেই এই টিকাগুলো যোগ করতে পারত। আগে থেকে ডিভিনেশন আর তুলনা করে সে নিশ্চিত করেছিল যে দুটো টেলিপ্যাথিস্ট ফর্মুলাই সঠিক। এজন্যই তো বলে প্রস্তুতি থাকলে বিপদ এড়ানো যায়। ক্লাইন গর্বের সাথে ভাবল,
অড্রে টেলিপ্যাথিস্ট ফর্মুলাটা আরও কয়েকবার দেখল এবং তারপর অনিচ্ছা সত্ত্বেও তার দৃষ্টি ফিরিয়ে আনল। এরপর সে ব্যক্তিগতভাবে রোজেলের ডায়েরি একটা পাতায় প্রকাশ করল। আপনি এটা পাওয়ার যোগ্য। সে তার কলম নামিয়ে কুয়াশায় ঢাকা ফুলের দিকে তাকাল। এর পাশাপাশি আমি আপনার ব্লেসেটকে আরও ৩০০ পাউন্ড দেব। ৩০০ পাউন্ড কি ঠিক আছে? তার কণ্ঠস্বরে কিছুটা অপরাধ বোধ ছিল, কারণ রোজেলের ডায়েরির ৩টে পাতা তার মাত্র ২০ পাউন্ডে কেনা হয়েছিল, অথচ সিকোয়েন্স ৮-এর শেরিফ ফর্মুলার জন্য ৪৫০ পাউন্ড লেগেছিল। অন্য কথায়, সাধারণ গণিতের দৃষ্টিকোণ থেকে ডায়েরির ৩টে পাতার উপরে তাকে আরও ৪৩০ পাউন্ড দিতে হতো। তবে অড্রে মনে করল যে এটা তার ভাগ্যের জোরেই হয়েছে যে বিক্রেতা রোজেলের ডায়েরির মূল্য জানত না। এটা তাকে কম দামে জিনিসটা কিনতে সাহায্য করেছে। সম্রাট রোজেলের ডায়েরির প্রতি পাতার দাম কমপক্ষে ৫০ পাউন্ড। অড্রে মুঠি শক্ত করে নিজেকে উৎসাহিত করল। ৩০০ পাউন্ড? আজ পর্যন্ত আমি শুধু স্যার ডিউইভিলের বাড়িতেই এত টাকা দেখেছি। ক্লায়েন্ট দীর্ঘশ্বাস ফেলে টাকার প্রতি উদাসীনতার ভান করে মাথা নেড়ে বলল, একটা যৌক্তিক চুক্তি। এটা আমার ব্লেসেডের তথ্য। সে ব্যাকল্যান্ড ব্যাংক এবং অ্যানোনিমাস অ্যাকাউন্ট এর মতো শব্দগুলো দৌফুলের মুখ দিয়ে সরাসরি বলা এড়িয়ে গেল, কারণ এগুলো তার ভাবমূর্তি নষ্ট করে। সে লেখাগুলোকে তার সামনের পার্চমেন্টে ফুটিয়ে তুলল। ক্লায়েন্ট গত বুধবার লাল চিমনিওয়ালা বাড়িগুলো তদন্ত করার সময় ব্যাকল্যান্ড ব্যাংকের টিঙ্গেন শাখায় যাওয়ার জন্য সময় বের করেছিল। সে ছদ্মবেশ ধরে একটা অ্যানোনিমাস ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল। এই অ্যাকাউন্টের জন্য শুধুমাত্র অ্যাকাউন্ট নম্বর আর সংশ্লিষ্ট পাসওয়ার্ড মনে রাখলেই যে কোনো ব্যাকল্যান্ড ব্যাংকের শাখা থেকে নগদ টাকা তোলা যেত। যদি কেউ মনে করে যে এটা যথেষ্ট নিরাপদ নয়, তবে সে স্বাক্ষর এবং আঙুলের ছাপ যাচাই করার অনুরোধও করতে পারত, কিন্তু সেটা আরও ঝামেলার হতো। নিজের পরিচয় গোপন রাখার জন্য ক্লায়েন্ট শুধু পাসওয়ার্ডটাই রেখেছিল। পাসওয়ার্ডটা প্রাচীন হার্মিজ ভাষায় লেখা। দোফুল যে এই যুগের নয়, ধূসর কুয়াশার উপরের রহস্যময় শাসক, হলুদ ও কালোর রাজা যে সৌভাগ্য ধারণ করে। যেহেতু প্রাচীন হার্মিজ ভাষাটা নিজেই রিচুয়াল আর প্রার্থনার জন্য ব্যবহার করা যায়, তাই যে কেউ পাসওয়ার্ডটা নকল করার সাহস দেখালে সে আসলে আমার নামই উচ্চারণ করবে। তখন আমি সাথে সাথেই একটা সংকেত পাব, আর ধূসর কুয়াশার উপরের জগৎ থেকে সহজেই খুঁজে বের করতে পারব কে আমার সম্পদ চুরি করার চেষ্টা করছে। ক্লায়েন্ট তার নিজের বের করা এই আইডিয়াতে খুব সন্তুষ্ট ছিল। একমাত্র ত্রুটি ছিল যে এটা দৌফুলের অস্তিত্বকে কিছুটা প্রকাশ করে দেবে, কিন্তু ঝুঁকিটা গ্রহণযোগ্য সীমার মধ্যেই ছিল। অড্রে মিস্টার ফুলের দিকে ডায়েরির পাতাটা ঠেলে দিল আর দৌফুলের ব্লেসেটের তথ্যসহ পার্চমেন্টটা নিল। তাতে ব্যাকল্যান্ড ব্যাংক আর অ্যানোনিমাস ব্যাংক অ্যাকাউন্টের একগুচ্ছ নম্বর লেখা ছিল। আমার জানতে ইচ্ছে করছে মিস্টার ফুলের ব্লেসেট ছেলে না মেয়ে, আর সে কোন সিকোয়েন্সের। সে নিশ্চয়ই খুব শক্তিশালী, অন্তত ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোসের চেয়ে দুর্বল নয়। অড্রে তার এলোমেলো চিন্তাগুলো থামাতে পারল না, কিন্তু সে দ্রুত মনোযোগ দিল এবং অ্যানোনিমাস অ্যাকাউন্টটা মুখস্থ করে নিল। এত ঝামেলার দরকার নেই। ঠিক তখনই সে দোফুলের নিচু কিন্তু কোমল কণ্ঠ শুনতে পেল। বাসায় ফিরে আমার নামটা উচ্চারণ করলেই তুমি সরাসরি তথ্যটা লিখে ফেলতে পারবে। এটা অনেকটা ডিভিনেশনের মাধ্যমে লাল চিমনিওয়ালা বাড়ির দৃশ্য আঁকার মতোই হবে। একটা অ্যাকাউন্ট নম্বর খুব গুরুত্বপূর্ণ, এটা ভুলভাবে মনে রাখা যাবে না। ক্লায়েন্ট মনে মনে যোগ করল, এটাও করা যায়। মিস্টার ফুলের কথায় তাকে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে। তিনি যদি এটাও করতে পারেন, তাহলে তার ঈশ্বরের মতো ব্যক্তিত্বের মান রক্ষা হয়। অড্রে প্রথমে হতবাক হয়ে গেল, তারপর বুঝতে পারল যে সবকিছুই যৌক্তিক মনে হচ্ছে। কিন্তু তাহলে আমাকে একটু আগে ফর্মুলাটা মনে রাখতে হলো কেন? অড্রে হঠাৎ আবার দ্বিধায় পড়ে গেল। এই মুহূর্তে ক্লায়েন্ট রোজেলের ডায়েরির পাতাটার উপর চাপ দিল, কিন্তু সেটা পড়ার জন্য তার কোনো তাড়া ছিল না। সে পাশে দ্য সানের দিকে তাকিয়ে শান্তভাবে জিজ্ঞেস করল, তুমি ক্ষতিপূরণ হিসেবে কি চাও? ডেরিক গুরুত্বের সাথে চিন্তা করে বলল, এই মুহূর্তে আমার এমন কিছু নেই যা খুব জরুরি দরকার। আমার খুব শীঘ্রই বার্ড পোষণটা হজম করে ফেলা উচিত। আমি আমার ক্ষতিপূরণের অনুরোধ করার জন্য তখন পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, হয়তো পরবর্তী সিকোয়েন্স ৮-এর ফর্মুলা বা প্রয়োজনীয় উপাদানগুলোর প্রস্তুতির জন্য। সিকোয়েন্স ৮ হল লাইট সাপ্লিয়েন্ট, যেটা আমার কাছে আছে। কিন্তু উপাদানগুলো আমার কাছে থাকলেও তোমাকে কিভাবে দেব তা আমার জানা নেই। দাঁড়াও, সে হজম শব্দটা ব্যবহার করল। আসলেই সিটি অফ সিলভার অ্যাক্টিং মেথড সম্পর্কে জানে। সেখানে সর্বোচ্চ সিকোয়েন্স মাত্র সিকোয়েন্স ৪, তাহলে কি তারা উপাদানের সীমাবদ্ধতার কারণে আটকে আছে? ক্লায়েন্ট গভীর চিন্তায় মাথা নাড়ল, চুক্তিতে রাজি হয়ে। অড্রেও হজম শব্দটা তীক্ষ্ণভাবে লক্ষ্য করল। সে তার কথা মেপে জিজ্ঞেস করল, মিস্টার সান, আপনি কি অ্যাক্টিং মেথড সম্পর্কে জানেন? ডেরিক বিভ্রান্ত হয়ে মিস জাস্টিসের দিকে তাকাল এবং সরাসরি উত্তর দিল, এটা কোনো অদ্ভুত ব্যাপার না। সিটি অফ সিলভারের সাধারণ শিক্ষার ক্লাসে অ্যাক্টিং মেথড শেখানো হয়। অ্যাক্টিং মেথড সাধারণ শিক্ষার ক্লাসে শেখানো হয়।
অড্রে দ্য হ্যাংডম্যানের দিকে আর চোখে তাকাল এবং বুঝতে পারল যে সেও তার দিকেই তাকিয়ে আছে। দুজনই হঠাৎ চুপ হয়ে গেল। দ্য সানের উৎস সত্যিই রহস্যময়। জানি না মিস্টার ফুল তাকে কোথা থেকে টারট ক্লাবে টেনে এনেছেন। আমি যত ভাবছি তত বেশি তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠছি। অড্রে নিজেকে শান্ত করল আর দ্য ফুলের দিকে তাকাল, যার চেহারায় কোনো দৃশ্যমান বিস্ময় ছিল না। তারপর আলজার জিজ্ঞেস করল, মিস্টার সান, আপনারা কি অ্যাক্টিং মেথডের ক্ষেত্রে খেয়াল রাখার মতো কোনো মূল বিষয় নিয়ে কথা বলেন? ডেরিক বিনা দ্বিধায় মাথা নাড়ল। আমাদের সাধারণ শিক্ষার ক্লাসে স্পষ্টভাবে বলা আছে যে অ্যাক্টিং মেথডের একমাত্র মূল বিষয় হল মনে রাখবে যে তুমি শুধু অভিনয় করছ, যেমনটা আশা করা গিয়েছিল। আমরা একটা চতুর পদ্ধতি ব্যবহার করে বাধাগুলো এড়িয়ে যাচ্ছি আর পোষণের অবশিষ্ট আত্মাকে পুরোপুরি ভেঙে ফেলছি, এর কাছে নতি স্বীকার না করে। দ্য সান, তুমি এত সরল একটা ছেলে। তুমি অনজানেতেই একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিলে। ক্লাইন হাসল আর তার সামনের ডায়েরির পাতাটার দিকে চোখ রাখল।